দেখুন, একটা পার্সেল এসেছে যশোর থেকে। এটি পাঠিয়েছেন এক বড় ভাই। উনি এই ফোনটি আমার কাছ থেকে এর আগেও রিপেয়ার করে নিয়েছিলেন। ২ বার এই ফোনটি আমি রিপেয়ার করেছি। তো এই ফোনটির এখন বর্তমানে সমস্যা হচ্ছে যে ফোনটি নেটওয়ার্ক ইস্যু, নেটওয়ার্ক ছেড়ে দেয়। মানে কল দিলে অনেক সময় ডাটা কানেক্ট থাকলে সেটা ছেড়ে দেয় এবং কি ওভারহিট দেখায়। আর রিস্টার্টিং প্রবলেম থাকে, অটোমেটিক রিস্টার্ট করে। তো এই প্রবলেমটি আসলে সলভ করার জন্য আমার কাছে পাঠিয়েছে। আমি কিন্তু ফোনটি দেখতে পাচ্ছি যে ফোন অন হচ্ছে। তো ওনার রিকোয়েস্ট যে শেষবারের মতো আরেকবার ফোনটা একটু ঠিক করে দিবেন। তো বিষয়টা হচ্ছে যে একটি ফোন উনি ১ম যখন রিপেয়ার করে নেন হয়তো ২ থেকে ২ বছর উপরে হবে, ২ এর উপরে হবে। তো এরকম সময়ে একটি ফোন আমি রিপেয়ার করেছিলাম। উনি লম্বা সময় ইউজ করতে পেরেছেন। ১ থেকে ১.৫ বছর পর গিয়ে এই ফোনটি একটু প্রবলেম করে বা রিভল করা ফোন। সেক্ষেত্রে অনেক সময় হিট হয়, অনেক সময় প্রবলেম করে। বাট ফোনটি কিন্তু এখনও দিব্যি ভালো ইউজ করতে পারছেন। মানে উনার এখনও এই ফোনটি ইউজ করার প্রতি আশা রয়েছে। যে কারণে এই ফোনটি আমার কাছে পাঠিয়েছেন। আর নিঃসন্দেহে উনি আমার সার্ভিসে খুশি বিদায়ী কিন্তু উনি আমার কাছে পাঠিয়েছেন। কারণ এরকম যদি হতো যে ফোনটি কি ঠিক করে দেয়, বারবার প্রবলেম করে, তাহলে কিন্তু আমার কাছে আর আসতো না, অন্য কোথাও দেখাতো। তো আমার কাছে মনে হয়েছে যে এটি একটি আমার জন্য সৌভাগ্য যে সেই ফোনটি অনেকদিন আগে আমি রিপেয়ার করেছিলাম। সেটি ইউজ করতে পেরে আবার পুনরায় আমার কাছে পাঠিয়েছেন যে এখন বর্তমানে যেটুকু সমস্যা আছে সেটুকু সমাধান করে দিতে। অ্যাকচুয়ালি এই ফোনটি আবার রিবোল করতে হবে। রিবোলিং করলেই ঠিক হয়ে যাবে। তো চলুন আমরা ভিতরে কন্ডিশন দেখব যে এই ফোনটি আসলে এর আগে যে আমি রিবোলিং করেছিলাম সেটার কন্ডিশন কী ছিল এবং কি এখন সেটি কি আরও রিবোলিং করা সম্ভব কিনা, বা রিবোলিং করলে আবার ফোনটি অন হবে কিনা, চলবে কিনা, এই বিষয়গুলো আজকে একেবারে আনকাট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি অনেক এনজয় করবেন। এই ফোনটি পাঠিয়েছেন মাহফুজ ভাই। উনি যশোর থেকে পাঠিয়েছেন। আর এই মাহফুজ নামটা আসতেই আমার খুবই খারাপ লাগছে। কারণ হচ্ছে যে মাত্র কিছুদিন আগেই আমার ভাতিজা মাহফুজ বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। আর ও রাত্রি 12:30টার দিকে গিয়েছিল আমার এক আত্মীয়কে বাইপাসে এগিয়ে দিতে। তো ফেরার পথে একাই ছিল বাইকে। হঠাৎ বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল আসার যে আতঙ্ক, সেই আতঙ্কে হয়তো ব্রেক করেছিল। তাৎক্ষণিকভাবে গাড়িটি উল্টে যায় এবং ওখানেই মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। ঢাকাতে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। ২ দিন থাকার পর মারা যায়। অ্যাকচুয়ালি বাস্তবতা অনেক কঠিন, অনেক কিছু মেনে নিতে হয়। ঈদের পরের দিনের ঘটনা। ঈদের দিন রাত্রেও আমিও অসুস্থ ছিলাম। আমার টনসিলের অপারেশন করেছিলাম, জানেন। অনেকেই হয়তো জানেন বিষয়টা। টনসিলের অপারেশন করার পর আমার গলার থেকে ইনফেকশন হয়ে ব্লিডিং হতে থাকে এবং হুট করে রাত্রে ২টা-৩টা বা এরকম একটি টাইমে হুট করে ব্লিডিং হয়। এরকম একটি আতঙ্কিত অবস্থায় পরিবারের সবাই যখন দুশ্চিন্তায়। তো এই মাহফুজ কিন্তু আমাকে নিয়ে হসপিটালে মোটরসাইকেলে করে নিয়ে যায়। নিয়ে কয়েকবার কয়েক জায়গাতে ট্রিটমেন্টের জন্য আমরা যাই। তো ঠিক ঈদের পরের দিন রাত্রে একদম ভালো একটি ছেলে একজনকে এগিয়ে দিতে যায়, এক আত্মীয়কে বাইপাসে। গাড়িতে উঠিয়ে দিয়ে আসার পথে অ্যাক্সিডেন্ট করে আর ফেরা আসা হয়নি। যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি আর সেখানে যেতে পারিনি, হসপিটালে বা ঢাকাতে যেতে পারিনি। আমি বাসায় ছিলাম। কিন্তু খুবই দুশ্চিন্তায় কেটেছে। কি হয়? আসলে ভাবতেও পারিনি যে এরকম একটি দুর্ঘটনা মানুষের জীবনটাই চলে যেতে পারে। আর এই মাহফুজ ছিল মূলত আমার দোকানে বা আমার যে কুরিয়ারে অনলাইন মেইনটেইন করা, অনলাইন থেকে যে ফোনগুলো আসে সেগুলো নিয়ে আসা, নিয়ে যাওয়া এবং তাদের সাথে কন্ট্যাক্ট করা। এবং আপনারা যারা আমার কাছে এর আগে ফোন পাঠিয়েছেন, আপনাদের সব ফোনগুলোই কিন্তু ওই হ্যান্ডেল করেছে, ওই এনেছে। এবং অনেককে হয়তো ফোন দিয়েছে, মেসেজ দিয়েছে। কারো সাথে হয়তো কথা হয়েছে আপনাদের অনেকের সাথেই। তো কারো সাথে যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে বা কথায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে ওকে ক্ষমা করে দিবেন।
যেহেতু আমার ব্যবসার সাথে জড়িত ছিল বা আমার একটাই ভাতিজা এবং আমার ছেলে হয়েছে, আপনারা জানেন যে আমার ২ টি মেয়ে ছিল এবং কি আল্লাহ পাক আমাকে একটি ছেলে দিয়েছে গত রমজান মাসে। আর এই মাহফুজ আসলে আমার সাথে সবসময় দেখা গেছে যে বাসায় একটি বড় ছেলে হিসাবে যেহেতু ছিল, ওর ভূমিকাটা অনেক বেশি ছিল। এই কারণে আসলে আমরা সবাই ওকে অনেক মিস করি। আর অনেক ভদ্র একটি ছেলে ছিল, সবাই এটাই বলে। তো অনেক শখ করে ওকে একটি বাইক কিনে দিয়েছিলাম। ওর বাইকের খুব স্বপ্ন ছিল, শখ ছিল। তো মাত্র ৪ মাস পরেই এরকম দুর্ঘটনা ঘটে গেল। তো আসলে সবকিছুই খুব কষ্টকর, অনেক সময় অনেক কিছু ভালো লাগে না, অনেক সময় খারাপ লাগে, যে কারণে চুপচাপ থাকি, একা থাকি। তো নিজেকে শান্ত রাখার চেষ্টা করি এবং কাজ যতটুকু না হলেই নয় ততটুকু করি। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ বাইরে থেকে অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু একজন মানুষের ভিতরে বা মানসিক অবস্থা কেউ দেখে না। যেহেতু অনেকদিন কাজ করিনি, সেহেতু অনেক কাজের চাপ তো থাকবেই, এটি স্বাভাবিক। এবং কি অনেক কাজ যেগুলো আগে থেকে জমে আছে সেগুলোর বিষয় আছে। নতুন করে আরও নতুন নতুন কাজ করতে গেলে অনেক সমস্যা হয়, যেগুলো দেখা যায় পুরনোগুলো কাজ করা হয় না। তো সব মিলিয়ে যারা আমার কাছ থেকে এর আগে কাজ করে নিয়েছেন তাদের ফোনগুলো দেখা আমার দায়িত্ব মনে করে আমি সেগুলোই এখন দেখার চেষ্টা করি। যে ফোনগুলো এর আগে কোনো সময় কোনো না কোনো সময় আমি রিপেয়ার করেছিলাম, তাদের যদি কোনো সমস্যা হয় তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা আমি সবসময় করি এবং করব। এই হচ্ছে বিষয়। আর দ্বিতীয় হচ্ছে নতুন করে যে সমস্ত কাজগুলো রয়েছে যেগুলো খুব খারাপ কন্ডিশন, সেই কাজগুলো আসলে এখন দেখার সুযোগ নেই। কারণ একটি কাজকে ধৈর্য নিয়ে কাজ করলে হয়তো হতে পারে, কিন্তু সেই পরিস্থিতি বা সবকিছু অনুকূলে না থাকলে আসলে সবকিছু সম্ভব হয় না। তো যাই হোক, এই ফোনটির যে সিপিইউ রিবোলিং আমি করেছিলাম এবং ফোনটির এখনো কন্ডিশনটি আমার মনে হয়েছে যথেষ্ট ভালো রয়েছে এবং কি মাদারবোর্ড এবং চিপগুলো যথেষ্ট ভালো রয়েছে। তো একটি ফোন রিবোলিং ৩-৪ বার ৫ বার করা যায়, এতে কোনো সমস্যা নেই। আমি সর্বোচ্চ ৮ বার পর্যন্ত একটি সিপিইউ রিবোলিং করেছিলাম, তারপরেও চলেছে, মানে খারাপ হয়ে যায়নি। তো সেখান থেকে আমার একটি মানে ধারণা যে একটি সিপিইউ রিবোলিং করে সিপিইউর যে খারাপ হয়ে যাবে এরকম না। সিপিইউ যদি সঠিক গাইডলাইন মেনে রিবোলিং করা যায় তাহলে সেটি কিন্তু খারাপ হয় না। তো এই হচ্ছে বিষয়। দ্বিতীয় হচ্ছে যে পুরো মাদারবোর্ডটির যে কন্ডিশন সেটি কিন্তু দেখতে হয়। মানে রিবোলিং করার আগে মাদারবোর্ড যদি মনে হয় যে না কোনো ধরনের আছাড় পড়েনি, ড্যামেজ হয়নি, পানিতে পড়েনি, তাহলে সেই ফোনগুলোর কাজ করলে বেশ ভালো একটি সময় চলে এবং এটি আমি প্র্যাকটিক্যালি দেখেছি, অনেক কাজ করেছি যেহেতু। তো এ ধরনের ফোনগুলো যারা রিপেয়ার করেন, অ্যাকচুয়ালি যারা এই রিবোলিং এর কাজে এক্সপার্ট তাদের দিয়ে করাবেন, তাহলে আপনার ফোনের যে প্রবলেমগুলো সেগুলো যেরকম সলভ হবে সেই সাথে লম্বা সময় চলবে। সবচেয়ে বড় কথা যে এখন তো কাজ আসলে বিষয় না। হয়তো একটি কাজ অনেকেই করবে। বাট একেকজনই একেক ধরনের কাজ করে। কাজটি যখন আপনার খুব ভালো সার্ভিস দিবে বা লম্বা সময় চলবে, লং লাস্টিং হবে, তখন কিন্তু সেইটিকে একটি সাকসেসফুল কাজ ধরা চলে। আর একটি ফোন জাস্ট আমি অন করলাম, অন করতে পারলাম, এরকম কাজের কোনো মূল্যায়ন নাই যদি সেই ফোনটি না চলে ঠিকঠাক মতো। অনেক ফোন আছে যে হয়তো ডেট রিপেয়ার হয়ে গেল, অন হলো ডেড ফোনটি, কিন্তু সেটির সাউন্ড আসছে না, ক্যামেরা আসছে না, নেটওয়ার্ক পাচ্ছে না, বারবার বন্ধ হয়ে যাচ্ছে, চার্জ হচ্ছে না। একটি ফোনের তো অনেক মেজর প্রবলেমগুলোও দেখা যায় যে হতে পারে। সেক্ষেত্রে সেই ফোনগুলো কিন্তু ভালো চলবে না। অনেক আসার পড়া, পানিতে পড়া ফোন আছে বা দেখা যায় যে ড্যামেজ, কাজ করতে করতে ড্যামেজ হয়ে গেছে অনেক। সেই ফোনগুলো রিপেয়ার করে ভালো চলবে না, এটি স্বাভাবিক। আর একটি ফোন যখন ভালো কন্ডিশনে থাকে, সেই ফোনটির যখন একটি প্রবলেম দেখা দেয়, সেই প্রবলেমটি যদি সঠিক নিয়ম অনুযায়ী ফল্ট ফাইন্ডিং করে কাজ করা যায়, তাহলে সেই ফোনটির যে আগের থেকে যেরকম আগে সার্ভিস পেতেন ঠিক সেরকম একটি সার্ভিস পাবেন
এরকম আশা করা যেতেই পারে। তো যা হোক, এই ফোনটি যিনি পাঠিয়েছেন মাহফুজ ভাই, ওনার ফোনটি কমপ্লিট হয়েছে এবং কি আশা করি এই ফোনটি আবার লম্বা একটা সময় খুব ভালো চলবে। আপনারা ফোনের কন্ডিশন, সিপিইউ, রিবোলিং সব কিছুই দেখলেন। তো যা হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।